10ই ডিসেম্বর আমরা যখন মায়ের ডাকের পক্ষ থেকে শহীদ জাদুঘরের সামনে দাঁড়াই, আমাদেরকে পুলিশ কোনোভাবে দাঁড়াইতে দেয় নাই এবং আমাদেরকে ওইখান থেকে লিটারালি ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। এবং ওইখান থেকে আমাদের বৃদ্ধ মা ছিল, বয়স্ক অনেক নারী ছিল, ছোট ছোট বাচ্চা ছিল, তাদেরকে পায়ে হেঁটে ওইখান থেকে প্রেস ক্লাবের সামনে গিয়ে সেই প্রোগ্রামটা নিয়ে কথা বলতে হয়েছে, যাতে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানবাধিকার নিয়ে মানুষ কথা বলবে। আমি আসলে শুরুটা করতে চাই যে কিভাবে আমি আসলে কাজগুলো করলাম বা কেন আমার মনে হলো যে মানবাধিকার নিয়ে কাজ করা উচিত। আমার বাবা পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত ছিল এবং 2013-14 সালে, তখন আমি ছোট, এসএসসি পড়তেছি বা 8-9-এ, তখন আমি দেখতাম যে আমার বাবাকে অনেকভাবে পুলিশে হয়রানি করা হতো। ইভেন এরকম হুমকি দেওয়া হতো যে আপনাকে গুম করা হবে, আপনাকে গুম করা হবে। তো আমি দেখতাম যে আমার বাবার বিরুদ্ধে কোনো মামলা নাই, কিছু নাই, কিন্তু আমার বাবার পালিয়ে পালিয়ে থাকতে হতো। তার একমাত্র কারণ তার পলিটিক্যাল একটা অ্যাফিলিয়েশন ছিল। তখন থেকে আমার মনে হলো যে এই যে ভয়, এই ভয়টা নিয়ে আসলে আমাদের সোসাইটিতে কোনো আলাপ নাই এবং এই আলাপটা জারি রাখা খুবই দরকার। তখন যখন আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করি, তখন আমি যখন কাজ করা শুরু করলাম মায়ের ডাকের সাথে, তখন আমি একটা জিনিস দেখলাম যে জোরপূর্বক ঘুমের সংখ্যাটা আমরা যতটা ভাবতাম আগে, অধিকারের রিপোর্ট অনুযায়ী বা বিভিন্ন মানবাধিকার সংগঠনের রিপোর্ট অনুযায়ী, সংখ্যাটা তার থেকে অনেক বেশি, কিন্তু সংখ্যাটা ততটা হাইলাইট হয় না। তার একমাত্র কারণ হচ্ছে ওয়েল ডকুমেন্টেড না। কারণ অজপাড়াগায় গ্রামের যে ভুক্তভোগী, সে কিন্তু ঢাকায় মানবাধিকার কর্মী পর্যন্ত এসে যে একটা রিপোর্ট করবে যে তার পরিবারের সদস্যকে পাওয়া যাচ্ছে না, সেটা সম্ভব হইতো না। আর এই সম্ভব না হওয়ার কারণে তখনকার যে গল্পগুলা, সেই গল্পগুলাও মানুষ জানতো না। আর একটা জিনিস হইতেছে যে আমি ভুক্তভোগীদের সাথে কাজ করতে গিয়ে আরেকটা জিনিস দেখছি, তারা এখানে মানবিক মর্যাদার কথা বলা হয়, কিন্তু তাদের কোনো মানবিক মর্যাদা তাদের পরিবারের সদস্যরা অথবা তাদের আত্মীয় স্বজনরাও মানবিক মর্যাদার ব্যাপারটা খেয়াল করতো না। কারণ তারা যেহেতু পলিটিক্যালি গুম বা তাদেরকে গুম করা হয়েছে, তাদের আত্মীয় স্বজনও তাদের সাথে কথা বলতো না। তারা মনে করতো যে আমি যদি আত্মীয় স্বজনের সাথে কথা বলি বা আত্মীয় স্বজন যদি ভুক্তভোগীর সাথে কথা বলে, তাহলে তারাও টার্গেটেড হবে। আর যে কারণে এই তারা লিটারালি এক ঘরে হয়ে থাকতো। তাদেরকে তারা কোনো বিয়ে বাড়ির দাওয়াতে থেকে শুরু করে কোনো দাওয়াতে যাইতে পারতো না, যেটা আমার কাছে মনে হয় যে একটা মানবাধিকার কর্মী হিসেবে আমার কাছে মনে হয় যে একটা ভুক্তভোগী, তার যাওয়ার কোনো জায়গা নাই, সেখানে আত্মীয় স্বজনও তাকে আসলে তার সাথে কমিউনিকেশন করতেছে না, তার সাথে তাকে বিয়েতে দাওয়াত দিচ্ছে না, ইভেন সে কোনো জায়গায় কোনো যাইতে পারতেছে না, সে তার দুঃখের কথাগুলো মানুষকে বলতে পারতেছে না। আমি যখন পরিবারের কাছে গুলো যাইতাম, অনেকে এখানে বলে কি যে ভুক্তভোগীর কথা বলতে চায় না, কিন্তু আমার ক্ষেত্রে অভিজ্ঞতাটা পুরোপুরি ভিন্ন। আমার কাছে মনে হয়েছে ভুক্তভোগীর কথা বলতে চায়, কিন্তু আমরা কথাগুলো শুনতেছি না। ভুক্তভোগীরা চায় যে তাদের ছবি তোলা হোক, ভুক্তভোগীরা চায় তাদের কথাগুলো শোনা হোক, ভুক্তভোগী চায় যে তাদের কথাগুলো যেন পাবলিকলি আসে। তারা যে রাস্তায় যে ছবি নিয়ে দাঁড়ায়, তার একমাত্র কারণ হচ্ছে মেকিং দ্য ডিসিপিয়ার অ্যাপিয়ার। ডিসিপিয়ার বডিটা তো আর সোসাইটিতে নাই, মানুষটা তো আমরা পাচ্ছি না, কিন্তু তারা নিউজ পেপারে আসতে চায় হেডলাইনে যে দেখো আমার কাছে জিডি নাই, কিন্তু আমার কাছে কিন্তু নিউজ পেপার আছে। এটাই হচ্ছে প্রমাণ যে আমার স্বামী গুম হয়েছে, আমার ভাই গুম হয়েছে। তো আমাদের এখানে একটা জারি আছে যে ভুক্তভোগীরা কথা বলে না, বা আমাদের এখানে কালচারাল মিডিয়াতে আসলে কি কোনো আলাপ হয়েছে গুম নিয়ে বা অন্য মানবাধিকার যে লঙ্ঘনগুলো হয়েছে। যেমন 2013 সালে 14 সালে সাতক্ষীরাতে প্রচুর মানুষকে এক্সট্রাজুডিশিয়ালি কিল করা হয়েছে, অনেকে পায়ে গুলি করে পঙ্গু করা হয়েছে, অনেকে গুম করা হয়েছে। কিন্তু এই গুম নিয়ে কোনো আলাপ বা কোনো এই যে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়া, এটা কোনো আলাপ আমাদের সিভিল সোসাইটিতে নাই। সিভিল সোসাইটি না থাকার কারণে এই ন্যারেটিভ গুলো আমাদের মাঝে আসে নাই। আর এখন যেমন গুম কমিশন কাজ করতেছেন, এখানে নূর খান লিটন ভাইও আছেন। গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী সংখ্যাটা 1600, ইভেন এটা আরো বাড়তে পারে, কিন্তু আমার কাছে মনে হয় সংখ্যাটা আরো অনেক বেশি। তার একমাত্র কারণ হচ্ছে আমি নিজে কাজ করতে গিয়ে দেখছি গুমের 4টা ধরন আছে। একটা ধরন যে গুম হওয়ার পর সেই ব্যক্তি আর কখনো ফেরত আসে নাই। আর একটা গ্রুপ অফ পিপল আছে যারা ফেরত আসছে, তাদেরকে যে কোনো একটা জায়গায় 2 মাস 3 মাস রাখার পর যে কোনো একটা জায়গায় ফালায় রেখে গেছে, তারা নিজেরাও আর তাদের
দেন তারা বাড়ি চলে গেছে, ফেরত আসছে, কিন্তু তারা আর কথা বলতে চায় না, কারণ ভয়ের কারণে। আর একটা গ্রুপ আছে যারা গুমের শিকার হয়েছে, কিন্তু তাদেরকে পরে মামলা দিয়ে জেলে পাঠিয়ে দিছে। ইভেন কিছুদিন আগে একটা রিপোর্টও দেখলাম যে এরকম গুম করা হয়েছে, ইভেন সে এখন তাকে 164 জোরপূর্বক জবানবন্দি নিয়ে তাকে কন্ডেম সেলে পাঠিয়ে দিছে মৃত্যুদণ্ড আসামি করে। আর আরেকটা হচ্ছে গুম করার পর এক্সট্রা জুডিশিয়ালি কিল্ড। আমরা অনেক সময় দেখছি যে প্রথমে গুম হয়েছে, গুম হওয়ার পর সে 4-5 দিন বা কিছুদিন পর তার লাশটা যে কোনো একটা জায়গায়, একটা খোলা মাঠে বা নদীর পাড়ে পাওয়া গেছে। এই যে সংখ্যাগুলা, এই সংখ্যাগুলো যদি আপনি হিসাব করেন, এটা আমার কাছে মনে হয় অনেক বেশি। এটা শুধুমাত্র 1600 বললে এটা ভুল। এবং আমি কাজ করতে গিয়ে আরেকটা দেখছি যে এখানে আয়নাঘরকে এতটাই সরলীকরণ করা হইতেছে যে সিক্রেট ডিটেনশন সেন্টার, এটা আসলে খুবই প্রবলেমেটিক। আর আরেকটা জিনিস হচ্ছে যে ভুক্তভোগীরা জানে না যে তারা তাদের কেসের কারণে এটা গুম কমিশনে ইনকোয়ারিতে যাবে কিনা। যেমন হইতেছে যে ব্যক্তিটা 2-3 বা 3 দিন গুম ছিল, সে এটাকে গুম হিসেবে কাউন্ট করে না, কারণ তার যে আমাদের যে সোশ্যাল যে ফ্রেমওয়ার্ক বা আমাদের যে সাইকোলজিক্যাল, ওইখানে 2-3 দিন গুমকে গুম অনেকেই কাউন্ট করতেছে না, কিন্তু ওইটাও কিন্তু গুমের মধ্যে পড়ে। আর এখানে একটা কথা আছে যে ভয়ের সংস্কৃতি। তো আমি আমার একটা ছোট গল্প বলতে চাই। আমি যখন কাজ শুরু করি 2021 সালে, একটা পর্যায়ে আমি দেখলাম যে আমার ফোনে কল আসতেছে, যেমন ফোনে কোনো নাম্বার নেই, কল আসতেছে, ইভেন আমি ফোন ধরার পর কোনো কথা বলে না। আর আমি যদি কাউকে ফোন দেই তাহলে ফোনে নয়েজ আসে অনেক। তখন স্বাভাবিক কারণে ওই সময়টা কাজ করা খুবই কঠিন ছিল এবং খুবই ভয় লাগতো যে কে কল দিতেছে, কেন দিতেছে, বা কিছু বলে কিনা। এই কথাটা আমি কয়েকজনকে শেয়ার করলাম যে আমি তো এরকম কাজ করতেছি, আমি মানবাধিকার কর্মী হতে চাই, গুম নিয়ে কেউ কোনো কথা বলতেছে না, এক্সট্রা জুডিশিয়াল কিলিং নিয়ে কেউ কথা বলতেছে না, তো আমি যেহেতু ফটোগ্রাফার, আমি যেহেতু কালচারাল ফিল্ডে, আমি মনে করি এগুলো নিয়ে কথা বলা খুবই দরকার। আমি কয়েকজনের সাথে এটা নিয়ে আলাপ করলাম। কয়েকজনের রিপ্লাইটা হয়েছে এরকম, তুমি গুম নিয়ে কাজ করতেছো, তুমি জানো তোমার সাথে কি হবে? আমি বললাম আমার সাথে কি হবে? আমি তো এমন কিছু করতেছি না যে খারাপ কিছু করতেছি। গুম নিয়ে মানুষ তো রিপোর্ট করতেই পারে, একটা রিপোর্ট, এটা তো মানুষের জানা উচিত। ভুক্তভোগী এখানে যে নারীরা, তাদের যে পার্টিসিপেশন, নারীদের যে তারা যে স্ট্রাগলের ভিতর দিয়ে যাচ্ছে, এটা তো হাইলাইট করা উচিত। আমি তো এটা নিয়ে কাজ করবো। দেন আমাকে এরকম বলা হয়েছে, তুমি জানো তোমাকে এরকম প্রথমে পায়থা উপরে এরকম ঝোলাবে, ঝোলানোর পর তোমাকে প্রচুর পিটাবে, পিটানোর পরে তুমি নিচে পড়ে যাবা, তুমি বলবা যে আমি মারা যেতে চাই, তোমাকে কিন্তু মরতে দিবে না, তোমাকে আবার চেয়ারে বসাবে, চেয়ারে বসানোর পর প্রচুর পিটাবে, পিটানোর পরে তোমার প্রত্যেকটা নখ, হাতের নখ উঠাই ফেলবে, প্রত্যেকটা নখ উঠাই ফেলার পরে তোমাকে নখের এখানে মরিচি দেয়। তুমি জানো মুস্তাককে কিভাবে মারা হয়েছে? এই কথাগুলো কিন্তু এমন না যে যারা, এই কথাগুলো কিন্তু সাধারণ মানুষের মুখ থেকেই আসছে, বা যারা চায় যে এই কাজটা না হোক, বা যারা সুপরিকল্পিত ভাবে চাইছে যে গুম নিয়ে যেন কথা না বলুক। আমরা যে ভয়ের সংস্কৃতি বলি, এই ভয়ের সংস্কৃতির অন্যতম নিয়ামক হইতেছে কিছু সংখ্যক বুদ্ধিজীবী মানুষ, যারা আমাদের মতো যারা ইয়াং, যারা এইসব বিষয়ে কাজ করতে চাচ্ছিল, তাদেরকে প্রচুর পরিমাণে ভয় দেখানো হতো। এবং এই ভয়টা কিন্তু একদিন দেখানো হয় না, এই ভয়টা আমার সাথে 3 বছর ঘটছে। আমার সাথে যখনই পার্টিকুলার কিছু পিপলের সাথে দেখা হতো, তারা আমাকে বসাইয়া 2-1.5 ঘন্টা লেকচার দিত যে তুমি জানো তোমাকে কিভাবে মেরে ফেলা হবে। এবং যখনই আমার সাথে দেখা হতো বলতো, তুমি এখনো বেঁচে আছো, তুমি এখনো মারা যাও নাই, তুমি এখনো গুম হও নাই। তো আমি মনে করি যে যে ভয়ের সংস্কৃতি, এটা শুধুমাত্র স্টেজ, এটা একটা মেকানিজমের মতো। এটা যারা আওয়ামী লীগ করতো, যারা আওয়ামী লীগের বুদ্ধিজীবী ছিল, তারা এইসব প্রক্রিয়ার মাধ্যমে মানুষকে ভয়ের মধ্যে রাখা হতো। আর একটা জিনিস আমার কাছে খুবই মানবিক মর্যাদার দিক থেকে আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে যে যেসব ভুক্তভোগী এই লাস্ট 17 বছরে তারা ভুক্তভোগী ছিল, তাদেরকে মানবিক মর্যাদা দেওয়া হচ্ছে না, তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, তাদের কথাগুলো আমাদের সমাজের মেইন স্ট্রিমের মানুষ জানতেছে না। পার্টিকুলার গ্রুপ অফ পিপলের কথা মানুষ জানতেছে, যারা ঢাকাতে এসে একটা শহীদ মিনারের সামনে হোক, প্রেস ক্লাবের সামনে হোক, বা জাদুঘরের সামনে হোক কথা বলতেছে, তারা বাদে আমরা কি গ্রামের অত্যন্ত গ্রাম, যেখানে মিডিয়া পৌঁছে কি তার কথাগুলো নিতেছে, তার ন্যারেটিভটা কি সোসাইটিতে আসতেছে, তার যে স্ট্রাগল, সেই স্ট্রাগল তো আসতেছে না।
আমাদের ক্ষেত্রে আমরা যে বলি যে নারী ক্ষমতায়ন, এখানে যে গুম পরিবারের সানজিদ ইসলাম তুলিয়াপু আছে বা গুম পরিবারের সাথে যে পরিবারের আমরা সবসময় দেখি যে নারীরা রাস্তায় থাকে। তো আমি যদি একজন ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার পরে সে মেয়েকে বলে যে সে নারী ক্ষমতায়নের কারণে সে এম্পাওয়ার্ড, কিন্তু একজন রুরাল এরিয়ার যে বরিশালে থাকে, যে দিন আনে দিন খায়, কোনোভাবে তার সংসার চলে, তার পরিবারের যে আর্নিং মেম্বার সদস্য, যে ছেলে গুম হওয়ার পরে বা হাজবেন্ড গুম হওয়ার পরে সে নারী, সে যে টিউশনি করায় বা সেলাই করায় যে তার পরিবার সদস্যকে চালায়, এটা কি নারী ক্ষমতায়ন না? এই নারীদেরকে আমাদেরকে ডিগনিফাইড করা উচিত না? এই নারীদের গল্পগুলো কি আমাদের আসা উচিত না যে এই নারীরা কিভাবে স্ট্রাগল গুলো করতেছে? আমাদের পাবলিক ন্যারেটিভে এটা নিয়ে কোনো আলাপ নাই, যেটা আমার কাছে খুবই ফ্রাস্ট্রেটিং লাগে। আমাদের সমাজের নারীরা যে এত বড় একটা বিপ্লব ঘটাইলো, সেটা নিয়ে আসলে কতটা আলাপ? মায়ের ডাক যখন বাংলাদেশের সবার রাজনীতি বন্ধ, কেউ কোনো কথা বলতে পারতেছিল না, তখন মায়ের ডাক যে রাস্তায় দাঁড়ায় তারা যে কথাগুলো বলছেন, তারা যে সিভিল সোসাইটির প্ল্যাটফর্ম যখন পুরোটা নীরব, তখন যে তারা যে ভুক্তভোগীদের পাশে দাঁড়াইছে, এবং এই নারীগুলো কি প্রত্যেকে শিক্ষিত বা প্রত্যেকে এম্পাওয়ার্ড? এই নারীগুলো রুরাল এরিয়ার কেউ আছে যাদের পরিবারের সংসার চলে না, কোনোভাবে তারা সংসার চালায়, তাদের স্ট্রাগল গুলো তো আমরা হাইলাইট করতে পারি নাই। তা আমার কালচারালি তো আমাদের এই যে ডিগনিফাইড ব্যাপারটা, এটা তো কালচারালি আসতে হবে, এবং কালচারালি আসার জন্য তো এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে হবে এবং তাদেরকে তো স্বীকৃতি দিতে হবে। আমার কাছে মনে হয় যে, আমি আমার বক্তব্য অনেক বাড়াবো না, আমার কাছে মনে হয় যে মানবিক মর্যাদার ক্ষেত্রে আমাদের সবার গল্পগুলা জানা উচিত, সবার ঘটনাগুলো জানা উচিত, তাদেরকে ন্যাশনালি স্বীকৃতি দেওয়া উচিত, এবং আমাদেরকে মিউজিয়াম থেকে শুরু করে এমন এমন প্রতিষ্ঠান বানানো উচিত যাতে এই গল্পগুলো থাকে, এবং এই গল্পগুলো যখন আমরা সবাই প্র্যাকটিস করবো, আমরা সবাই জানবো যে কি হচ্ছে কি না হচ্ছে, আগে কি হয়েছে, আগের ট্রমা থেকেই আমরা আসলে ভবিষ্যতে যেন কোনো পলিটিক্যাল পার্টি, কোনো কেউ যেন এইসব কর্মকাণ্ড না করতে পারে, সেই অ্যাওয়ারনেস তৈরি হবে। এবং এই অ্যাওয়ারনেসের তৈরির মধ্যে থেকে যে আমরা যে ডেমোক্রেসি চাই, এটা তো একটা লম্বা প্রসেস। ইভেন ডেমোক্রেসির জন্য এইসব গল্পগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এইসব ঘটনাগুলো, ইভেন এই ইনস্টিটিউশন, বড় বড় ইনস্টিটিউশন বানানো, যেমন গণভবন জাদুঘর হবে, এটা শুনে আমার খুবই ভালো লেগেছে। তার একমাত্র কারণ হইতেছে যে 17 বছরের যে লম্বা জার্নি, এই গল্পগুলো যদি না থাকে, এই স্ট্রাগল গুলোর কথা যদি না থাকে, মানে এগুলো যদি বয়ানে না আসে, তাহলে আমরা যে সোসাইটিটা চাই সেটা কোনোদিনই তৈরি হবে না। বয়ানকে খারিজ করার মধ্য থেকেই পাল্টা বয়ান তৈরি হয়, এবং যে বয়ান দিয়ে আসলে নিপীড়করা নিপীড়ন করে, এবং নিপীড়করা যেন নিপীড়ন না করতে পারে, তার জন্য সব থেকে ফান্ডামেন্টাল কাজ হচ্ছে বয়ান তৈরি করা। আমরা মনে করি, এবং আমি মনে করি, কালচারাল মিডিয়া থেকে শুরু করে যারা সিভিল সোসাইটি প্ল্যাটফর্মে আসে, সবার উচিত এইসব বিষয়ে কাজ করা এবং এই গল্পগুলোকে সামনে তুলে আনা। ধন্যবাদ।